জানাবো জুলাইয়ের দিনলিপির খবর। অগ্নিগর্ভ জুলাইয়ের ৩৬তম দিন ২৪-এর ৫ আগস্ট চলছিল জরুরি অবস্থা। সকাল থেকে ছিল থমথমে পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে জেগে ওঠে ছাত্র জনতা। রাজধানীর প্রবেশ পথগুলো সহ বিভিন্ন স্থানে ১৪৪ ধারা ভেঙে ফেলে ছাত্র জনতা। সংঘর্ষে জড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। সবকিছু উপেক্ষা করে গণভবন অভিমুখে জনতার ঢল নামে। দুপুর নাগাদ খবর আসতে ভারতেই পালিয়েছেন শেখ হাসিনা। ছাত্র জনতার দ্রোহের আগুনে ২৪-এর এই দিনে পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের। সেদিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্পটগুলোর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল তা জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ২০২৪ সালের উত্তাল জুলাইয়ের মাঝামাঝি সময়ে ছাত্র আন্দোলনের অন্যতম হটস্পটে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এর চূড়ান্ত রূপ নেয় ৫ আগস্টে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এবং অন্যান্য এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটলেও ব্যতিক্রম ঘটে শুধুমাত্র যাত্রাবাড়ি এলাকায়। যাত্রাবাড়ি থানার সামনে সাধারণ মানুষ অবস্থান নিলে পুলিশ নির্বিচারে কিন্তু গুলিবর্ষণ করে এবং ধীরে ধীরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটতে থাকে। ৫ আগস্টে যাত্রাবাড়ির এই ছিল খবর। এখন আমরা চলে যাব উত্তাল জুলাইয়ে রাজধানীর উত্তরার খবর জানতে সহকর্মী আব্দুল্লাহ শাফির কাছে। ২৪ সালের ৫ আগস্ট উত্তরের বিএনএস সেন্টারের সামনের এই ফুট ওভারব্রিজটি ছিল স্বৈরাচার এবং জনতার মাঝখানের সীমানা। ৫টির মতো কাঁটাতারের বেড়া ছিল, বেশ কয়েকটি তল্লাশি চৌকি ছিল, সেনাবাহিনীর ৩ স্তরের নিরাপত্তা বলয় ছিল, সঙ্গে ছিল সাজোয়া যান এবং বেশ কয়েকটি ট্যাঙ্ক। বিপরীত পাশে উত্তরা রাজুক মডেল কলেজ, বিএনএস সেন্টারের গলি, মাস্কট প্লাজা, উত্তরা হাউস বিল্ডিং, আবদুল্লাপুর টঙ্গী এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েত হয়েছিল। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছিল এবং ঢাকায় প্রবেশের চেষ্টা করছিল। তখন তাদের উত্তেজনা প্রশমনে সেনাবাহিনীর তরফ থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। আর যখন গুলি ছোড়া হয় তখন সাধারণ জনতা আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে এবং তারা সামনের দিকে এগিয়ে আসতে থাকে। সেনাবাহিনী এবং ছাত্র জনতা একেবারে মুখোমুখি হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়। ১৪৪ ধারা ভেঙে, জরুরি অবস্থা ভেঙে তারা ঢাকায় প্রবেশ করে এবং গণভবন অভিমুখে রওনা হয় লক্ষ লক্ষ ছাত্র জনতা। এই ৫ আগস্ট সকালের দিকে সাভার এবং গাবতলী এলাকার পরিস্থিতিটা আসলে কেমন ছিল সেই ব্যাপারে বলছেন সহকর্মী আলতাফ হুসাইন। জুলাই জুড়েই সাভার, আশুলিয়া ও গাবতলী এলাকা ছিল আন্দোলনের অন্যতম উত্তপ্ত জনপদ। সড়ক অবরোধ, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও হতাহতের খবর নিয়মিত উঠে আসে গণমাধ্যমে। আশুলিয়ার বাইপাইল ও থানার আশপাশের এলাকায় আন্দোলনকারীদের উপর ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে কয়েকটি মরদেহ একটি ভ্যানে স্তূপ করে আগুনে পুড়িয়ে দেওয়ার দৃশ্য দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। আন্দোলনকারীরা একের পর এক প্রতিবন্ধকতা অতিক্রম করে রাজধানীতে প্রবেশ করেন। এরই মধ্যে শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে উল্লাসে ফেটে পড়েন ছাত্র জনতা। এ ছিল আমার কাছে সাভার ও গাবতলী এলাকার জুলাই আন্দোলনের চিত্র। উত্তাল জুলাইয়ের আরও গল্প জানতে আমরা চলে যাচ্ছি মিরপুরে সহকর্মী রাইদুল ইসলাম শুভর কাছে। ২০২৪-এর আজকের এই দিনটিতে এই সকালে যখন সারা দেশ থেকে মানুষ ঢাকা মুখে প্রবেশ করতে চেয়েছিল তখন কিন্তু আটকে দিয়েছিল সেনাবাহিনী সদস্যরা বিভিন্ন কাঁটাতারের ব্যারিকেড দিয়ে। ঠিক রাজধানীর মিরপুরের বাসিন্দারাও বা ছাত্র জনতারাও কিন্তু অগ্রসর হতে চেয়েছিল সেই গণভবনের দিকে, কিন্তু সেই ব্যারিকেডের মুখে পড়ে তাদেরও কিন্তু বাধার মুখে পড়তে হয়েছিল। সে সময় সেই দিনকার যেই সাবেক সেনা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১০, ১১, ১২ এবং পল্লবীর সেই ছাত্র জনতা এবং লাখো স্রোত সেই গণভবনের দিকে কিন্তু ঢল নেমেছিল। এখন শুনবো একটু সেই দিন শহীদ মিনার এলাকায় কি ঘটেছিল, সেই দিনকার ইতিহাসের সাক্ষী তুলে ধরছেন আমাদের সহকর্মী মনির হোসাইন। মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার জন্য সারা দেশের মতো এই চানখারপুলেও নেমেছিল ছাত্র জনতা, কিন্তু সারা দিন চলে দফায় দফায় সংঘর্ষ। আন্দোলনকারীদের দমাতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, এমনকি জীবননাশী বুলেট। যেই বুলেটে শহীদ আনাস সহ এই চানখারপুল এলাকায় শহীদ হয়েছেন আরও ৫ জন। ৫ আগস্ট সেই আন্দোলনের মূল যেই সংঘর্ষ, সেই সংঘর্ষের অন্যতম হটস্পট হয়ে ওঠে চানখারপুল শহীদ মিনার এলাকা। সেদিন
মোহাম্মদপুর এলাকায়ও পরিণত হয় রণক্ষেত্রে, সেই খবর জানাবেন সহকর্মী তানভীর হাসান মেঘ। ভোর থেকেই সারা দেশ জুড়ে কার্যকর ছিল কারফিউ, কিন্তু সকাল বাড়ার সঙ্গে সঙ্গেই রাজধানীর মোহাম্মদপুর এলাকার পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলাতে থাকে। শুরুতে বছিলা সড়কের দিকে ছোট ছোট দল হয়ে মানুষ আসতে থাকেন। ধীরে ধীরে সেই উপস্থিতি বেড়িবাঁধ সংলগ্ন সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। দুপুরের পর সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে পুরো মোহাম্মদপুর এলাকার চিত্র পাল্টে যায়। সড়কে মানুষের উপস্থিতিও বেড়ে যায়। গণভবনের দিকে অগ্রসর হন সাধারণ মানুষ। 5ই আগস্টের এই দিনটি মোহাম্মদপুর মানুষের স্মৃতিতে এখনও স্পষ্ট। আপনারা এতক্ষণ শুনছিলেন এই দিনে মোহাম্মদপুর এলাকায় কি ঘটেছিল, একই দিনে শাহবাগে কি ঘটেছিল সেই খবর জানবো আমার সহকর্মী নাজমুস সালির কাছে। রক্তক্ষয়ী জুলাইয়ের 36 তারিখ ভোর থেকেই পুরো শাহবাগ অঞ্চল ছিল একেবারে থমথমে। তবে যারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার জন্য শাহবাগের বিভিন্ন অলিতে গলিতে অবস্থান করছিল, তারা ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোপনে বিভিন্নভাবে এই রাজপথে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বিভিন্নভাবে বাধা দিয়ে আটকে দেয় বিভিন্ন অলিগলির মধ্যেই। বিপুল সংখ্যক মানুষ নেমে আসে শাহবাগে। তখন তারা এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার উদ্দেশ্যে শাহবাগ থেকে রওনা দেয় গণভবন এবং সংসদ ভবনের এলাকার দিকে। সেই সময় 5 তারিখ দুপুর নাগাদ সংসদ ভবনে দখল নেয় ছাত্র জনতা। চূড়ান্তভাবে পতন হয় 17 বছর জেঁকে থাকা ফ্যাসিবাদের। এই মুহূর্তে সহকর্মী হাসান ওয়ালি অবস্থান করছেন গণভবন এলাকায়। তিনি জানাবেন 5 আগস্ট কি ঘটেছিল সেখানে। আমরা এখন চলে যাব হাসান ওয়ালির কাছে। 5 আগস্ট দুপুরের পর থেকেই শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ছাত্র জনতা আসতে শুরু করেন এই গণভবন অভিমুখে। আর সেদিন এই জায়গার দৃশ্যের কথা যদি বলি, গণভবনের ভেতরে বাইরে পাশে সংসদ ভবন পুরো জায়গা জুড়ে কিন্তু মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। গণভবনের প্রতিটি পরতে পরতে তার দৃশ্য দেখা যায়, তার প্রমাণ দেখা যায়। হামলা ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটে, কারণ মানুষ দীর্ঘ 17 বছর খুন গুম নির্যাতন সব কিছুর নির্দেশ আসতো লাল দেয়ালে গণভবন থেকে। ফলে সেই জায়গার প্রতি মানুষের যে ক্ষোভ ছিল সেটির বহিঃপ্রকাশ কিন্তু স্বাভাবিকভাবে 5 আগস্ট ঘটেছে। এবং তার মধ্য দিয়ে কিন্তু আসলে একই সঙ্গে স্বৈরশাসকের বিদায়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আনন্দ, যে উৎসব, যে উত্তেজনা, যেই উৎসাহ কাজ করেছে অর্থাৎ বিজয়, সেটিরও উদযাপনও কিন্তু মানুষ করেছে। সব জায়গায় কিন্তু আসলে একটি নতুন দিনের সূচনা হয়, একটি নতুন দৃশ্যের অবতরণ হয় এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন যুগে প্রবেশ করে। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের ভাষণ। 6 আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর একের পর এক বৈঠক, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ। 8 আগস্ট শপথ নেয় নতুন সরকার, শুরু হয় নতুন অধ্যায়। মাত্র কয়েক দিনে বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস।